প্রফেসর উজান চৌধুরী লেখনীতে বন্যা সিকদার পর্ব সংখ্যা 18। ভোরের স্নিগ্ধ নরম আলোয় চোখ মুখ কুঁচকে নিল মৌ। জানালার পর্দা গলে আসা সূর্যের তীক্ষ্ণ রশ্মি সরাসরি তার বন্ধ চোখের পাতায় এসে পড়ে। চরম বিরক্তি নিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল সে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। রুমের অন্য কোণ থেকেও আলোর তীব্র আভা তার চোখে এসে বিঁধছে। মৌ অবশেষে তীব্র বিরক্তি আর আলসেমি নিয়ে ধড়ফড় করে আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসল। মাথাটা বড্ড ঝিমঝিম করছে তার। গতকাল রাত জেগে একটানা পড়ার ধকল যে এই অবাধ্য শরীরটা নিতে পারছে না তা বেশ ভালোই টের পাচ্ছে সে। হঠাৎই মাথার ভেতর পরীক্ষা শব্দটা আসতে এক প্রকার তড়িৎ গতিতে লাফিয়ে উঠল মৌ। ধক করে ওঠা বুক নিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই তার আত্মারাম খাঁচা হওয়ার উপক্রম হলো। ঘড়ির কাঁটায় তখন ঠিক 9টা বেজে গেছে, অথচ তার পরীক্ষা শুরু হতে আর মাত্র 1 ঘন্টা বাকি, অর্থাৎ ঠিক 10টায়। মৌ পাশ ফিরে তাকালো, কিন্তু পুরো বিছানায় উজানকে কোথাও খুঁজে পেল না। একরাশ তীব্র অভিমান আর ক্ষোভ এসে জমা হলো মৌয়ের ছোট্ট বুকটায়। মনে মনে ভাবল, মানল উজান তাকে মনে প্রাণে বউ বলে স্বীকার করে না, তাই বলে এত বড় একটা পরীক্ষার দিন একটু ডেকেও দেওয়া গেল না। মানুষটা এতটাও নিষ্ঠুর কিভাবে হতে পারে? মৌ আর এক মুহূর্ত নষ্ট না করে তড়িঘড়ি করে খাট থেকে নামতে গেল, কিন্তু তাড়াহুড়োয় চোটে পায়ের কমফোর্টার তার পায়ের সাথে পেঁচিয়ে গেল। ব্যালেন্স হারাতেই বেড থেকে তার পা ফসকে গেল এবং সে সরাসরি শক্ত মেঝের দিকে পড়ে যেতে লাগলো। নিশ্চিত যন্ত্রণার ভয়ে মৌ চোখ দুটো শক্ত করে বুজে নিল, কিন্তু পরমুহূর্তে নিজেকে মেঝেতে আবিষ্কার করার বদলে মৌ টের পেল যে শূন্যে ভাসছে। আর তার অতি পরিচিত মাদকতাময় পারফিউমের মিষ্টি ঘ্রাণ নাকে এসে লাগতে মৌ পিটপিট করে চোখ মেলে তাকালো। সামনেই উজান তার শক্ত 2 বাহু দিয়ে তাকে পাঁজা কোলে তুলে ধরে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। উজানের সেই তপ্ত ও রাগী চাহনি দেখে মৌ চট করে নিজের চোখ নামিয়ে নিল। উজান অত্যন্ত যত্ন সহকারে তাকে বিছানার ওপর বসিয়ে দিল, কিন্তু মৌ সেখানে 1 সেকেন্ডও বসল না। উজানের স্পর্শ থেকে বাঁচতে সে এক ছুটে ওয়াশরুমের ভেতর ঢুকে ধড়াম করে দরজাটা আটকে দিল। আচমকা ঘটে যাওয়া ওই হুটহাট কাণ্ডে উজান কপাল কুঁচকে ওখানেই দাঁড়িয়ে রইল। এই মেয়েটা যে কখন কি করে তার কোনো আগা মাথা উজান চৌধুরী আজ পর্যন্ত আবিষ্কার করতে পারল না। ওদিকে ওয়াশরুমে ঢুকে মৌ আর পেছনের দিকে তাকালো না। সে খুব দ্রুত ফ্রেশ হয়ে নিজের কলেজের ড্রেসটা পরে রুমের ভেতর হাজির হলো। সময় একদম নেই। সে দ্রুত ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে কোনো মতে নিজের চুলগুলো বাঁধার চেষ্টা করতে লাগলো, কিন্তু আফসোস, সে কবে নিজে হাতে চুল বেঁধেছে তা তার নিজেরই মনে নেই। সব সময় শাশুড়ি আম্মা নয়তো উজান তার চুল বেঁধে দেয়, কিন্তু আজ সে উজানের কাছে সে ভুলেও যাবে না। ওনার কোনো সাহায্য সে আজ জীবন গেলেও নেবে না। মৌ নিজেই জোর করে চিরুনি চালাতে গিয়ে নিজেই অজান্তে চুল আরও বেশি জটিল করে ফেলল। উল্টো গোড়া থেকে চুল ছিঁড়ে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসার উপক্রম হলো। খানিকটা দূর থেকে পড়ার টেবিলের চেয়ারে বসে উজান এই পুরো দৃশ্যটা দেখছিল আর মনে মনে মিটি মিটি হাসছিল। সে হাতের ফোনটা একপাশে রেখে ধীর পায়ে মৌয়ের পেছনে এসে দাঁড়ালো। মৌয়ের হাত থেকে চিরুনিটা কেড়ে নিয়ে সে পরম মায়ায় তার চুলগুলো আঁচড়ে দিতে শুরু করলো। মৌ অমনি নিজেকে ছাড়িয়ে দূরে সরে যেতে চাইল, কিন্তু উজান একটানে তাকে নিজের আরও কাছে এনে কানের কাছে মুখ ঠেকিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, দিস ইজ টু মাচ পিচ্চি, একটুও নড়বে না বলছি। দিন দিন বড্ড বেশি ফাজিল আর অবাধ্য হয়ে যাচ্ছ তুমি। কাল জাস্ট পড়াশোনার জন্য 2টো বেতের বাড়ি দিয়েছি কি দেইনি, তার জন্য কাল থেকে কথা বলার তো দূর, আমার দিকে পাত্তাই দিচ্ছ না কেন? আমি তো আর অন্য মদখোর স্বামীদের মতো নেশা টেশা করে ইচ্ছে মতো বউ পেটাই না, তাহলে এমন বিহেভিয়ার কেন? হোয়াই? মৌ শক্ত হয়ে মাথা নিচু করে রইল। তার এই
থমথমে বিষণ্ণ মুখখানা দেখে উজান ভেতরে ভেতরে বড্ড হাসি পাচ্ছিল। সে নিজের ঠোঁটের কোণের হাসিকে আর চেপে রাখতে না পেরে হুট করে ফিক করে হেসে উঠল। উজানের মুখে এই অসময়ে হাসি দেখে মৌ অমনি চোখ রাঙিয়ে আয়নার দিকে তাকিয়ে ঝামটা দিয়ে বলল, আমি কি আপনাকে বলেছি আমার চুল বেঁধে দিতে? হ্যাঁ, বলিনি তো? তাহলে কেন এসেছেন এখানে দয়া দেখাতে? আর শুনুন প্রফেসর সাহেব, আমি আপনার কোনো বউটো নই। সেই জন্য আমার গায়ে হাত তোলার বা শাসন করার আপনার কোনো রাইট নেই। আমার যা ইচ্ছা আমি করব, তাতে আপনার কি? আমাকেও ভালোবাসার মানুষের বড্ড অভাব পড়েছে, তাই না? জাস্ট একটা হাই দিলে 1000টা ছেলের লাইন লেগে যাবে আমার পেছনে, আর উনি এসেছেন আমার সাথে ঢং করতে। দেখি সামনে থেকে সরুন, আমার পরীক্ষা দিতে লেট হয়ে যাচ্ছে। মৌয়ের মুখ থেকে অন্য ছেলেদের লাইনের কথা শুনতেই হুট করে তড়িৎ গতিতে উজানের পুরো শরীর শক্ত হয়ে গেল। সে এক ঝটকায় মৌয়ের কোমর চেপে ধরে নিজের চওড়া শক্ত বুকের সাথে তাকে একদম পিষে মিশিয়ে নিল। সকাল সকাল মেয়েটির মুখ থেকে এমন তেড়ো আর আগলা উত্তর শুনতে ওনার বিন্দুমাত্র ভালো লাগছিল না। কিন্তু উজান রাগ করতে গিয়েও পারল না, কারণ সে খুব ভালো করেই জানে কাল রাতে মেয়েটার মনে যে গভীর আঘাত করেছে, তাই এই অভিমানটুকু তার প্রাপ্য। মৌ উজানের এই অনাকাঙ্ক্ষিত শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে আপ্রাণ ছটফট করতে লাগলো। কিন্তু একজন সিআইডি অফিসারের শক্তির কাছে তার এই ছটফটানি সম্পূর্ণ বৃথা গেল। মৌ এবার নিজের রাগ আর অভিমান ধরে রাখতে না পেরে ডুকরে কেঁদে উঠল। ছাড়ুন আমাকে, আপনার স্পর্শ আমার অসহ্য লাগছে। উজান মৌয়ের চোখের দিকে নিজের ধারালো দৃষ্টি স্থির করে খুব ধীর কণ্ঠে শুধালো, মাত্র এক রাতেই কি আপনার সব গভীর ভালোবাসা শেষ হয়ে গেল ম্যাডাম? এই কি আপনার সেই চিরকালের জন্য আঁকড়ে ধরে রাখার ভালোবাসা? মৌ নিজের চোখ দুটো নিচের দিকে নামিয়ে একরাশ বিষণ্ণতা আর তাচ্ছিল্য মেশানো মুখে উত্তর দিল, আমি দুনিয়ার কাউকেই ভালোবাসি না, ছাড়ুন আমাকে। মৌয়ের মুখ থেকে এই কাউকেই ভালোবাসি না শব্দটি শুনে উজানের ভেতরের পুরুষালী অহংকারটা চট করে মাথাচাড়া দিয়ে উঠল। সে মৌয়ের কোমর থেকে নিজের হাত সরিয়ে নিজে বেশ কঠিন ও গাম্ভীর্য গলায় বলল, আচ্ছা যান, ছেড়ে দিলাম আপনাকে। এই বলে উজান আর এক মুহূর্ত রুমে না দাঁড়িয়ে গটগট করে কক্ষ ত্যাগ করল। মৌ স্তব্ধ হয়ে উজানের চলে যাওয়ায় দরজার দিকে তাকিয়ে রইল। মানুষটা এতটা নির্বোধ কিভাবে হতে পারে? একটা মেয়ে যে শুধু নিজের ভেতরে তীব্র অভিমান থেকে এই সামান্য কথাটা বলেছে, তার লোকটা নিজের মুখের ভাষা দিয়ে বিশ্বাস করে ওভাবে চলে গেল। মৌ একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে কোনো মতে নিজের চোখটা মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্কেল, কলম, বোর্ড নিয়ে রুম থেকে বের হয়ে এলো। নিচে নেমে সে ডাইনিং রুমে থাকা বাড়ির সব বড়দের দোয়া নিল। তারপর ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা মেহেরের হাত শক্ত করে ধরে এক প্রকার টানতে টানতে বাড়ির বাইরে চলে গেল। যাওয়ার সময় সে ডাইনিং টেবিলে বসে থাকা উজানের দিকে একবার ফিরেও তাকালো না। উজান ডাইনিং টেবিলে প্লেটের সামনে বসে থাকলেও মৌয়ের এই অবহেলা আর উপেক্ষা সে কিছুতেই সহ্য করতে পারছিল না। তার বুকের ভেতরটা এক অজানা যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছিল। প্লেটের খাবার মুখে তোলার রুচিটুকুও তার হারিয়ে গেল। সেও খাবার না খেয়ে চেয়ার ছেড়ে এক ঝটকায় উঠে নিজের বাইকের চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। মৌয়ের এই অ্যাভয়েড করাটা তার পুরুষ হৃদয়ে তীরের মতো বিঁধছে। বড্ড কষ্ট হচ্ছে তার, কিন্তু সে যে একজন শক্ত মনের মানুষ, তাই নিজের ভেতরের এই তীব্র হাহাকার মুখে প্রকাশ করা তার বারণ। টানা 1.5 ঘন্টা ধরে পরীক্ষার খাতায় হিজিবিজি কাটল মৌ, কিন্তু এই দীর্ঘ 90 মিনিটের একটি সেকেন্ডের জন্য উজান চৌধুরী তার সাথে দেখা করতে আসেনি। উজানের দেখা পাওয়ার আশায় মৌ কয়েকবার মিথ্যে বলে ওয়াশরুমে যাওয়ার কথা বলে ক্লাসরুম থেকে
বেরিয়েছিল, কিন্তু পুরো করিডর খুঁজেও ফলাফল শূন্য রইল। লোকটা সত্যি তাকে একটুও দেখতে আসেনি। পরীক্ষা শেষ হতে তখনও বেশ কিছুটা সময় বাকি। মৌ আর ক্লাসরুমে টিকতে পারল না। খাতা জমা দিয়ে সে সোজা কলেজ ক্যাম্পাসের এক কোণে থাকা বিশাল বকুল গাছটার নিচে এসে বসল। বাকি পরীক্ষাগুলো দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আর তার ভেতরে অবশিষ্ট নেই। মেহের তখনও হলের ভেতর এক মনে লিখে যাচ্ছে, কিন্তু মৌয়ের মন কোনোভাবেই টিকছিল না। সে ছল ছল চোখে কলেজের চারপাশের চত্বরে বারবার পরখ করল, কিন্তু কোথাও উজানের সেই পরিচিত দীর্ঘ অবব্যয়ের অস্তিত্ব মিলল না। এক তীব্র ও অভিমানী রাগ এসে ভর করল মৌয়ের মাথায়। সে এক প্রকার রাগে ফুঁসতে ফুঁসতে আর কারো জন্য অপেক্ষা না করে একাই কলেজ গেট দিয়ে বাইরে বেরিয়ে এলো। কিন্তু গেটের বাইরে পা রাখতেই সামনের দৃশ্য দেখে তার দুই ভ্রু কুঁচকে গেল। সে দেখল ইফাত গেটের পাশে একটা ওয়াটার বোতল আর ছাতা হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে মেহেরের জন্য অপেক্ষা করছে। রোদের মধ্যে ইফাতকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মৌয়ের ভেতরের রাগটা যেন আরো চড়া হয়ে উঠল। সে দাঁড়িয়ে আছে, তার কোনো প্রবলেম নেই, কিন্তু উজান কেন তার জন্য দাঁড়ায়নি এটাই কথা। সে তড়িঘড়ি করে ইফাতের সামনে গিয়ে দাঁড়ালো এবং এক ঝটকায় ইফাতের হাত থেকে পানির বোতলটা ছিনিয়ে নিয়ে গড়গড় করে বলে উঠল, দেব না আমি তোমার সাথে আমার জানের টুকরো মেহুর বিয়ে। তুমি একদম ভালো ছেলে নও। হাজারটা মেয়ের সাথে সারাদিন কথা বলো, একটা খারাপ ছেলে তুমি। আমি আমার মেহুকে অন্য কোনো ভালো ছেলের সাথে বিয়ে দেব, তোমার মতো লম্পটের হাতে দেবই না। ইফাত মৌয়ের এমন আকস্মিক আক্রমণে প্রথমে থতমত খেলেও পরক্ষণে মৃদু হাসল। মৌয়ের এই তেড়ামুখ রাগ দেখার পর তার আর বুঝতে বাকি রইল না যে উজানের ওপর রাগ করে ভাবিজান আজ এভাবে ফেটে পড়ছেন। ইফাত মুখ খোলার আগেই মৌ আবার দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, কি ভেবেছ তোমরা পুরুষ মানুষরা? হ্যাঁ, মনে করেছ আমরা মেয়েরা পায়ের জুতো? আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর আমার মেহু ওই বাড়িতে এক সেকেন্ডও থাকবে না। তোমার ওই পাষাণ ভাইকে গিয়ে এখনই পরিষ্কার বলে দিও আমি উজান চৌধুরীকে ছেড়ে চলে যাচ্ছি, এমনকি একটা পরীক্ষাও আর দেব না। আমি আজ এখনই নিজের বাপের বাড়ি চলে যাব সারা জীবনের জন্য। ওনার বড্ড ইগো, তাই না? নষ্ট পুরুষ একটা। এত কিউট একটা মেয়েকে বউ হিসেবে পেয়েও ওনার মনে বিন্দুমাত্র খুশি নেই। আমি অলরেডি আব্বুকে ফোন দিয়েছি। আব্বু গাড়ি নিয়ে রাস্তায় চলে এসেছে। আমি আজই বিদায় হব এই খচ্চর মানুষের থেকে। এই খচ্চর মানুষদের সাথে আর এক মুহূর্ত থাকবো না। মৌ ইফাতের কোনো কথা শোনার বা বোঝার চেষ্টা করল না। এমনকি চৌধুরী বাড়ি থেকে তাদের নেওয়ার জন্য যে গাড়িটা এসেছিল মৌ সেদিকে ফিরেও তাকালো না। সে গটগট করে হেঁটে সামনের রাস্তার দিকে চলে গেল। মৌকে ওভাবে হনহন করে চলে যেতে দেখে ইফাতের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে পকেট থেকে ফোন বের করে সোজা উজানকে কল দিল। ওদিকে কাঙ্ক্ষিত নাম্বারটিতে রিং হতে উজান ফোনটা রিসিভ করলো, কিন্তু উজান হ্যালো বলার আগেই ওপাশ থেকে ইফাতের কর্কশ ও চওড়া কণ্ঠস্বর ভেসে এলো, শালা জলদি বাঁচাই আয় বলছি, নয়তো তোর বউ আজ চিরতরে বাপের বাড়ি চলে যাবে। একবার যদি বউ হাতছাড়া হয় তখন তোর ওই সিআইডির ইনভেস্টিগেশনের মাথায় গুলি মারিস। হোয়াট? আমার বউ চলে যাবে বললেই হলো নাকি? আমি কি বউকে তাড়িয়ে দেওয়ার জন্য বিয়ে করেছি? উজান খানিকটা আতঙ্কিত ও উচ্চস্বরে কথাগুলো বলল। আসলে সে একটা নতুন ইনভেস্টিগেশন করতে ঢাকা থেকে কিছুটা দূরে এক হাইওয়েতে এসেছে। সেই জন্যই আজ সকালে কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করে সে তড়িঘড়ি করে স্পটের দিকে রওনা দিয়েছিল। কিন্তু এখন ইফাতের মুখে এই আকস্মিক খবর শুনে তার নিজের আত্মাই যেন খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হলো। ইফাত ওপাশ থেকে উজানের ওপর আরো বেশি ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে উঠল, শালার ভণ্ড, একদম চুপ কর। তুই বউকে যদি এতই ভালোবাসিস তবে সেটা নিজের মুখে স্বীকার করতে এত কাহিনী কেন? ভাবি মাত্রই আমাকে বলে গেল তার বাবা নাকি অলরেডি আমাদের বাসার অনেকটা কাছাকাছি চলে এসেছে, আর বড় বাবাই ও নাকি ভাবিকে নিজের বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার পক্ষে, যেখানে তার নিজের কোনো সম্মান নেই। ভাবি নাকি সেখানে আর থাকবেন না, এমনকি
সামনের একটা পরীক্ষাও দেবেন না। শালা বউয়ের পরীক্ষার জন্য এতদিন এত নাটক করলি, এবার হাত থেকে বউটা চলে গেলে বুঝবি যৌবনের ঠেলা কাকে বলে। আমি এখানে দিনরাত এক করে ফুলকন্যাকে নিজের ঘরে তোলার স্বপ্ন দেখছি, আর এই সাওয়ার নাতি ঘরে এক অপ্সরা বউ থাকতেও নজর দেয় না। ছ্যা, ফোন রাখ। এই বলে ইফাত রাগের কারণে কট করে ফোনের লাইনটা কেটে দিল। ওদিকে চলন্ত গাড়ির ভেতর ফোনের ওপাশে উজানের পুরো গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মৌ মেয়েটা যে পরিমাণ তেঁড়া আর জেদি, তাকে দিয়ে কোনো কিছু অসম্ভব নেই। সে জানেই বাড়ি ছেড়ে চলে যেতে পারে, এটা উজান খুব ভালো করেই জানে। কিন্তু ঢাকার এই জ্যাম আর এত পথ পাড়ি দিয়ে সে কীভাবে মাঝ রাস্তা থেকে এত দ্রুত মৌয়ের কাছে পৌঁছাবে, এই চিন্তায় প্রফেসরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। মেহের মাত্রই পরীক্ষা শেষ করে ক্লাসরুম থেকে বের হলো। তার মনটা বড্ড খারাপ হয়ে আছে, একমাত্র মৌয়ের জন্য। পরীক্ষার হলে দুজনের বসার দূরত্ব অনেক বেশি থাকায় মেহের মৌকে বিন্দুমাত্র হেল্প করতে পারেনি। তাছাড়া মৌ মাত্র 1.5 ঘন্টা লিখে খাতা জমা দিয়ে চলে গেছে। এত কম সময়ে লিখে যে কত নাম্বার পাবে। তবে মেহের মনে